শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গতদিন আমি ক্লাসে পড়েছি তোমাদের শৈবাল নিয়ে। চ্যাপ্টার ছিল শৈবাল ও ছত্রাক। আজকে আমরা শুরু করব ছত্রাক। ছত্রাক নিয়ে আলোচনা করব। তাহলে ছত্রাকে আমরা চলে যাব। ছত্রাক ছত্রাক ইংরেজি ফাঙ্গাস। যদিও ইংরেজিটা ল্যাটিন শব্দ থেকে এসেছে ছত্রাক শব্দটা। আচ্ছা, এর অভিধানিক বাংলা বলতে গেলে মাশরুম, ব্যাঙের ছাতা সদৃশ বস্তু, এই সমস্ত মানেগুলো হয়ে থাকে। আর ল্যাটিন শব্দ ফাঙ্গাস থেকে আসছে ছত্রাক। প্রায় 90,000 প্রজাতি আছে এই ছত্রাকে। তো ছত্রাক নিয়ে পড়াশোনা বা ছত্রাক তত্ত্বকে বলছি আমরা মাইকোলজি। মাইকাস, MYKES। মাইকাস হচ্ছে মাশরুম। আর লগস জ্ঞান। নলেজ, এখান থেকে আসছে মাইকোলজি। ছত্রাক বিষয়ে পড়াশোনাকে বলা হচ্ছে মাইকোলজি। আচ্ছা, ছত্রাকের সংজ্ঞা যদি বলতে যায় এক্স্যাক্টলি আলেক্সোপোলাসের ভাষায় বা আলেক্সোপোলাস যে আছেন সে ভাষায়, যে ক্লোরোফিলবিহীন নিউক্লিয়াস যুক্ত অভাস্কুলার বা ভাস্কুলার টিস্যুবিহীন মাইসিলিয়াম বিশিষ্ট গঠন, যাদের প্রাচীর কাইটিন ও সেলুলোজ নির্মিত, তাদেরকে বলা হচ্ছে ছত্রাক। তাহলে ছত্রাকের শর্তে আমরা আসছি যে ক্লোরোফিলবিহীন, নিউক্লিয়াস যুক্ত, সুকেন্দ্রিক, কিন্তু ভাস্কুলার টিস্যুবিহীন। এই ফাঙ্গাস বা ফাঙ্গি অনেক উচ্চারণ করা হয়, FUNGI, ফাঙ্গি। ফাঙ্গাস ল্যাটিন থেকে ফাঙ্গি। এই ফাঙ্গি বা ফানজি 5টা ফাইলাম বা ডিভিশনে বিভক্ত। 5টি ফাইলামে বিভক্ত। আচ্ছা, এই ফাইলামগুলো হচ্ছে 1 নাম্বার জাইগোমাইকোটা। আচ্ছা, অ্যাসকোমাইকোটা, ব্যাসিডিওমাইকোটা, ডিউটেরোমাইকোটা, আর মাইকোফাইটোফাইটা। আচ্ছা, এই 5টা বিভাগের অন্তর্ভুক্ত, ফাইলাম, ডিভিশন বা বিভাগ, এই 5টি। এখন আমরা আসি ছত্রাকের আবাস। ছত্রাক মাটি, পানি, বায়ু, কোনো বস্তুর উপরে, উদ্ভিদ প্রাণীর গায়ে, পচনশীল দেহে এরা বাস করে। স্থলজ ছত্রাকগুলো সাথে হিউমাস সমৃদ্ধ মাটিতে ভালো জন্মে, যেখানে হিউমাস বেশি আছে। আচ্ছা, বসতি গেলে এবার আমরা যাই ছত্রাকের বৈশিষ্ট্যতে। আচ্ছা, বৈশিষ্ট্য বলতে গেলে প্রথমেই থ্যালয়েড, ক্লোরোফিলবিহীন। ক্লোরোফিলবিহীন 1 নম্বরে বলতে পারি। আচ্ছা, থ্যালয়েড মানে যার মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না। এককোষী ছাড়া প্রায় সব ছত্রাকই শাখাবিহীন এবং শাখান্বিত, সুতার মতো হাইফি দিয়ে গঠিত। আচ্ছা, সুতার মতো হাইফি দ্বারা গঠিত এবং এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত এবং সেলুলোজ নির্মিত। আচ্ছা, সুতার মতো হাইফি দ্বারা গঠিত দেহ। আচ্ছা,
এরপরে বলতে পারি ছত্রাক পরজীবী, মৃতজীবী, মিথজীবী। ছত্রাক হচ্ছে মৃতজীবী, পরজীবী, মিথজীবী। আচ্ছা, এদের খাদ্য গ্রহণ শ্বসন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, খাদ্য গ্রহণ লিখে দিই, শ্বসন অ্যাবজর্পশন, শ্বসন প্রক্রিয়ায়। আচ্ছা, দেহে ভাস্কুলার টিস্যু নাই, ভাস্কুলার টিস্যু বিহীন, ভাস্কুলার টিস্যু বিহীন। সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, তৈলবিন্দু, ভলিউটিন দানা, চর্বি। সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, চর্বি, তৈলবিন্দু, ভলিউটিন দানা প্রভৃতি আরো কিছু থাকতে পারে। আচ্ছা, জননাঙ্গ এককোষী, এককোষী। আচ্ছা, স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। ভ্রূণে পরিণত হয় না। আচ্ছা, এরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। আচ্ছা, আমি এবার উপরটা মুছে দিই। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। আর জাইগোটে মায়োসিস হয়। জাইগোটে যখন জাইগোট তৈরি করে, জাইগোটে মায়োসিস ঘটে। আচ্ছা, এদের তীব্র অভিযোজন ক্ষমতা বিদ্যমান। এদের তীব্র অভিযোজন ক্ষমতা বিদ্যমান, মানে 50 ডিগ্রির উপরে তাপমাত্রা হলে বাঁচতে পারে। আচ্ছা, এই মোটামুটি একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি ছত্রাকের। এবার আমরা যাব ছত্রাকের দৈহিক গঠন, কেমন করে তার দেহটা গঠিত। আচ্ছা, ছত্রাকের দেহ এই যে মাইসেলিয়াম, যেটা উপরে উঠছে এটা হলো হাইফি, হাইফি বা হাইফা। আচ্ছা, গঠন। আচ্ছা, গঠনে আমরা যাই। গঠন হচ্ছে এরা এককোষী বহুকোষী হতে পারে। এককোষী যেমন ইস্ট, প্রায় সকল ছত্রাকের দেহ মাইসেলিয়ামের সমন্বয়ে গঠিত। সরু সুতার মতো, প্রতিটি সুতার মতো, সরু সুতার মতো জংগুলো একসঙ্গে সবগুলোকে বলা হচ্ছে মাইসেলিয়াম। আর একক এক একটাকে বলা হচ্ছে হাইফা বা হাইফি, এক একটি। কোনো কোনো ছত্রাকের এই মাইসেলিয়াম, যেমন এখানে প্রস্থপ্রাচীর, এই যে প্রস্থপ্রাচীর রেখেছি আমি এখানে, এগুলো আছে। কোনো কোনো মাইসেলিয়াম প্রস্থপ্রাচীর বিহীন, এরকম অনেক নিউক্লিয়াস যুক্ত হবে, কোনো প্রস্থপ্রাচীর থাকবে না, সেকশন থাকবে না, এরকম মাইসেলিয়ামকে বলা হয় সিনোসাইটিক মাইসেলিয়াম। যখন প্রস্থপ্রাচীর বিহীন মাইসেলিয়াম, তখন বলা হচ্ছে তাকে সিনোসাইটিক মাইসেলিয়াম। আচ্ছা, হস্টোরিয়া, পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে, এই যে হাইফি, যখন পোষক দেহ থেকে হস্টোরিয়া, হস্টোরিয়া তার মানে হস্টোরিয়া দিয়ে তারা পোষক দেহ থেকে এই হাইফি, হাইফি যখন পোষক দেহ থেকে খাদ্য শোষণ করবে তখন তাকে বলবা হস্টোরিয়া। রাইজয়েড, রাইজয়েড
আচ্ছা, রাইজোম হচ্ছে পরিবেশ থেকে খাদ্য শোষণকারী। পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফিকে বা হাইফাকে বলি, হাইফাকে বলছি রাইজয়েড। তাহলে হস্টোরিয়া গেল, রাইজয়েড গেল। এটা হচ্ছে পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী, পোষক দেহ থেকে। এটা হলো পরিবেশ থেকে খাদ্য শোষণকারী, পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফিকে বলছি আমরা হস্টোরিয়া। এবার রাইজোমর্ফ, রাইজোমর্ফ। আচ্ছা, রাইজোমর্ফ বলছি আমরা কোনো কোনো উন্নত ধরনের উচ্চ শ্রেণীর ছত্রাক আছে, যে সমস্ত ছত্রাকের এই মাইসেলিয়ামগুলো জড়াজড়ি করে শক্ত রশির মতো ধারণ করে। এই শক্ত রশির মতো ধারণকারী মাইসেলিয়ামকে একত্রে বলা হচ্ছে রাইজোমর্ফ। যেমন অ্যাগারিকাস ছত্রাক, অ্যাগারিকাস রাইজোমর্ফ গঠন করে। আচ্ছা, মাইকোরাইজাল ছত্রাক, মাইকোরাইজাল। আচ্ছা, উদ্ভিদের সরু সূক্ষ্ম মূল অথবা মূলের চারিদিকে বা মূলের ভিতরে ছত্রাক জালের মতো অবস্থান তৈরি করে, জালের মতো বেষ্টন করে। এই বেষ্টনকে বলা হচ্ছে মাইকোরাইজাল ছত্রাক, মাইকোরাইজাল। আর ওই অ্যাসোসিয়েশনটাকে, মূল এবং ছত্রাকের মধ্যে যে অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে, সেই অ্যাসোসিয়েশনটাকে বলা হচ্ছে মাইকোরাইজা। অ্যাসোসিয়েশনটা হচ্ছে অ্যাসোসিয়েশন, মাইকোরাইজা। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ধারণা করা হয় যে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমেই আস্তে আস্তে স্থলজ উদ্ভিদ বা বড় বড় বৃক্ষ টাইপের উদ্ভিদের আবির্ভাব ঘটেছে পৃথিবীতে। আচ্ছা, এরপরে আমরা যাই, এটা ছিল তার দৈহিক গঠন। এবার যাবো আমরা কোষীয় গঠনের দিকে। কোষীয় গঠন। আচ্ছা, কোষীয় গঠন বলতে গেলে কোষ কি দিয়ে তৈরি? এর দুইটা অংশ হবে, কোষ প্রাচীর আর প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীর আর দুই হলো প্রোটোপ্লাস্ট। আচ্ছা, প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীর আমরা জানি কাইটিন নির্মিত। কাইটিন হচ্ছে আসলে একটা পলিস্যাকারাইড, সেলুলোজ থাকতে পারে অনেক সময়, বিভিন্ন ধরনের পলিস্যাকারাইডও থাকা যায়, তবে মেন হচ্ছে কাইটিন নির্মিত। আচ্ছা, প্রোটোপ্লাস্ট, সমস্ত সজীব অংশটাই হচ্ছে প্রোটোপ্লাস্ট। এই যে হাইফা আক্সিলাম, মাইসিলিয়াম আক্সিলাম, এর সমস্ত যে লিকুইড তরল পদার্থ, প্রোটোপ্লাস্টের হচ্ছে তরল পদার্থগুলোই হচ্ছে প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের মধ্যে কি কি থাকতেছে? প্রোটোপ্লাস্টে থাকতেছে কোষ ঝিল্লি, 2 সাইটোপ্লাজম, 3 নিউক্লিয়াস। আচ্ছা, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির প্রধান উপাদান হচ্ছে আগস্টেরল। আচ্ছা, কোষ ঝিল্লি অনেক সময় পকেটের মতো, পকেটের মতো, যার নাম হয় লোমাজম গঠন করে, পকেটের মতো। আর সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে সমস্ত সজীব অংশটুকু, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর। মনে রাখতে হবে ছত্রাকে কিন্তু প্লাস্টিড থাকে না, তার মানে সাইটোপ্লাজমে কোনো প্লাস্টিড নাই। বাকি অঙ্গগুলো সবই থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, কোষ গহ্বর থাকবে, এই সমস্ত অঙ্গগুলো থাকবে। এবার আসি নিউক্লিয়াসে, কিন্তু মনে রেখো কোনো প্লাস্টিড থাকবে না। নিউক্লিয়াস, নিউক্লিয়াস গোলাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে। গোলাকার, উপবৃত্তাকার। আচ্ছা, এই মোটামুটি কোষীয় গঠন ধারণা এইটুকুতেই চলবে। এবার আমরা ডাইমরফিজম, একটা অন্য একটা ওয়ার্ড, সেটা যায় ডাইমরফিজম, মরফিজম। আচ্ছা, এটা হলো নিজের আকৃতিকে পরিবর্তন করার যোগ্যতাকে বলা হচ্ছে ডাইমরফিজম। ছত্রাক, কোন কোন ছত্রাক যেমন হিস্টোপ্লাজমা, ক্যাপসুলেটাম, আচ্ছা, এই ছত্রাকটা যখন সে মাটিতে থাকে তখন সে সূত্রাকার দেহ গঠন করে, আর যখন মানুষের ফুসফুসে থাকে, ফুসফুসে আক্রমণ করে বা ফুসফুসে অবস্থান করে, তখন সে কোষপিণ্ডের মতো, একটা সেলের মতো কোষপিণ্ডের মতো অবস্থান ধারণ করে। হিস্টোপ্লাজমোসিস রোগ সৃষ্টি করে। হিস্টোপ্লাজমোসিস এই রোগটা সৃষ্টি করে। এই হচ্ছে ডাইমরফিজম, মানে দুই রকম রোগ। যখন ছত্রাক মাটিতে থাকছে তখন একরকম,
যখন অন্য দেহে কোনো প্রাণী দেহে, দ্যাট মিনস মানুষের ফুসফুসে, তখন হচ্ছে কোষপিণ্ডের মতো, এটাকে বলছে ডাইমরফিজম। আচ্ছা, এবার আসে খাদ্য গ্রহণ। ছত্রাকের কোষীয় গঠন হলো খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণ হচ্ছে শ্বসন, অ্যাবজর্পশন। শ্বসন প্রক্রিয়া, অ্যাবজর্পশন। এদের খাবার শর্করা, ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, খনিজ লবণ, ভিটামিন, এগুলো প্রধান খাদ্য। বৃদ্ধি, বৃদ্ধি বলতে গেলে বৃদ্ধিকাল, বিপাকীয় কার্যাবলী, হাইফিট, সাধারণত মাইসিলিয়াম জল যৌগের সুতার মধ্যে থাকে। কোনো জৈব বস্তু বা কোনো হিউমাস সমৃদ্ধ মাটির নিচে জড়াজড়ি করে, বিশেষ করে পচা বিচুলি, পচা কাঠ, এইসবের নিচে সুতার মতো, সূক্ষ্ম সুতার মতো মাইসিলিয়ামগুলো জড়াজড়ি করে থাকে, আর উপরের দিকে যে অংশটা বের হয় সেটার নাম হলো হাইফা। এই হাইফার শীর্ষের দিকে তারা বৃদ্ধি ঘটে। হাইফির মাথাকে ডোম বলা হয়, অনেক সময় হাইফির মাথাকে ডোম বলা হয়। এখন আমরা যাচ্ছি ছত্রাকের জনন। আচ্ছা, যেমন শৈবালে পড়েছিলাম জনন, অঙ্গজ, অযৌন, যৌন। ছত্রাকেরও তাই, জনন হলো অঙ্গজ, অযৌন, যৌন। আচ্ছা, প্রথমে আসি অঙ্গজ, অঙ্গজ জনন। আচ্ছা, অনেক সময় দুটো টার্ম আমরা পাবো জননের ক্ষেত্রে, অঙ্গজ বলে নেই, নর্মাল জননের ক্ষেত্রে টার্ম আছে দুইটা। দেখো, হলো কার্পিক আর ইউকার্পিক। আচ্ছা, হলো কার্পিক যখন ছত্রাকের সমস্ত দেহ জনন কাজে অংশগ্রহণ করবে এবং জননাঙ্গ দেহ আইডেন্টিফাই করা যাবে আলাদাভাবে, তখন তাকে বলবা হলো কার্পিক ছত্রাক, যেমন সিনক্যাট্রিয়াম। আচ্ছা, আর যখন দেহের অংশবিশেষ জনন কাজে অংশগ্রহণ করবে, দেহকোষ এবং জনন কোষকে আইডেন্টিফাই করতে পারবা, তখন সেটাকে বলবা তোমরা ইউকার্পিক, যেমন সেপ্টোলেগনিয়া। সেপ্টোলেগনিয়া, LEGNIA, সেপ্টোলেগনিয়া ছত্রাক। এই হলো জননের ঘটনা। এবার আমরা যাই অঙ্গজ জনন। অঙ্গজ জনন, অঙ্গজ জনন সাধারণত দৈহিক খণ্ডায়ন, খণ্ডায়ন লিখলেও হয়, খণ্ডায়ন। আচ্ছা, দেহ খণ্ড খণ্ডের মাধ্যমে, ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড খণ্ড হলে খণ্ডের মাধ্যমে জননকাজ সম্পন্ন। পেনিসিলিয়াম, রাইজোপাস, এগুলো রাইজোপাস। পেনিসিলিয়াম, এরা খণ্ডায়নের মাধ্যমে বংশবৃদ্ধি করে। দ্বিভাজন, দ্বিভাজন। ইস্ট, স্যাকারোমাইসিস সেরিভেসি, স্যাকা, SACHAROMYCES, স্যাকারোমাইসিস। স্যাকারোমাইসিস ছত্রাক, ইস্ট, যারা ইস্টকে স্যাকারোমাইসিস বলা হচ্ছে, ইস্ট। ইস্ট এই ছত্রাক দ্বিভাজন, দুই ভাগে, একটা সেল দুই ভাগে ভাগ হয়ে প্রত্যেকটা সেল থেকে আবার অঙ্কুরিত হয়ে ছত্রাক তৈরি হবে। কুড়ি সৃষ্টি, এটাও ইস্টরাই করে। কুড়ি সৃষ্টি, ব্রাডিং, কুড়ি সৃষ্টি, এটাও স্যাকারোমাইসিস। আচ্ছা, ইস্ট, এইগুলো হচ্ছে অঙ্গজ জনন। এবার আমরা যাচ্ছি অযৌন জননে। আচ্ছা, অযৌন জনন, স্পোর সৃষ্টির মাধ্যমে যে জনন, তাকে বলা হচ্ছে অযৌন জনন। আচ্ছা, এই স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর সৃষ্টি হয়। স্পোরাঞ্জিওস্পোর বা স্পোরাঞ্জিওস্পোর দুই রকমের হয়, জুস্পোর আর অ্যাপ্লানোস্পোর। জুস্পোর, সচল স্পোরটাকে বলা হচ্ছে জুস্পোর, আর নিশ্চল স্পোরটাকে বলা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। নিশ্চল মানে যার ফ্লাজেলা থাকবে না। তাহলে জুস্পোরাঞ্জিয়াম, স্পোর সৃষ্টির মাধ্যমে জনন হচ্ছে অযৌন জনন, স্পোর সৃষ্টি। আচ্ছা, জুস্পোরাঞ্জিয়াম দুই প্রকার, এক হলো জুস্পোর, জুস্পোরাঞ্জিয়াম না, সরি, স্পোরাঞ্জিওস্পোর। জুস্পোরাঞ্জিয়াম থেকে তৈরি হবে স্পোরাঞ্জিও, স্পোর, স্পোর, স্পোরাঞ্জিওস্পোর,
জিও স্পোর, এইটা দুই প্রকার। মানে জুস্পোর তো অঙ্গটা, সেই অঙ্গ থেকে তৈরি হচ্ছে স্পোর, সেই স্পোরটা দুই রকমের, জুস্পোরাঞ্জিও স্পোরাঞ্জিওস্পোর, স্পোরাঞ্জিওস্পোর দুই রকমের, জুস্পোর আর হলো অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর। আচ্ছা, জুস্পোর ফ্লাজেলাবিহীন, ফ্লাজেলা যুক্ত সচল স্পোর হচ্ছে জুস্পোর, যেমন পিতোফোরা, স্যাপ্রোল্যাগনিয়া। পিতোফোরা, PHY, না পিতোফোরা না, পাইথিয়াম। পিতোফোরা না বাবা, পিতোফোরা তো ইয়ের নাম, শৈবালের নাম। পাইথিয়াম আর স্যাপ্রোল্যাগনিয়া, স্যাপ্রোল্যাগনিয়া এরা হচ্ছে জুস্পোর মানে সচল স্পোর। আর যখন ফ্লাজেলা থাকবে না, সেটা হচ্ছে নিশ্চল স্পোর অথবা অ্যাপ্লানোস্পোর। মিউকর, রাইজোপাস, মিউকর, মিউকর, রাইজোপাস, এদের হচ্ছে অ্যাপ্লানোস্পোর সৃষ্টির মাধ্যমে জনন ক্রিয়া সম্পন্ন হয়। আচ্ছা, তাহলে আমরা স্পোর পেলাম একটা কি, জুস্পোরাঞ্জিয়াম। আরেক ধরনের স্পোর আছে, সেই স্পোরটার নাম হচ্ছে কনিডিয়া। স্পোরের নাম হলো কনিডিয়া। আচ্ছা, কনিডিয়া আমি এটা মুছে ফেলি, উপরে লিখি কনিডিয়া। কনিডিয়া হচ্ছে হাইফার অগ্রভাগে অথবা পাশে নগ্ন স্পোরকে বলা হচ্ছে কনিডিয়া। কনিডিয়া, কনিডিয়াম সিঙ্গুলার। আচ্ছা, নগ্ন স্পোরটা হচ্ছে কনিডিয়া। এরা সাধারণত পেনিসিলিয়াম, অল্টারনেরিয়া, অ্যাসপারজিলাস এরা করে। পেনিসিলিয়াম, অল্টারনেরিয়া আর অ্যাসপারজিলাস এরা কনিডিয়া সৃষ্টির মাধ্যমে অযৌন জন্ম সম্পন্ন করে। এখন আমরা যাই যৌন জননে। আচ্ছা, যৌন জনন গ্যামেট সৃষ্টির মাধ্যমে, যে গ্যামেট সৃষ্টির অঙ্গ বলে গ্যামেটেনজিয়াম। যৌন জনন তিনটে স্বতন্ত্র দশা থাকে, প্লাজমোগামী, ক্যারিওগামী আর মিওসিস ঘটে। প্রথম হলো প্লাজমোগামী। যৌন জননের স্বতন্ত্র দশা হলো তিনটা, প্লাজমোগামী, প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি আর তারপরে ঘটে মিওসিস বা মায়োসিস। মায়োসিস লিখলেও চলবে, মিওসিস লিখলেও চলবে। আচ্ছা, প্লাজমোগ্যামি সাইটোপ্লাজমের মিশ্রণ ঘটে এবং নিউক্লিয়াস দুটি কাছাকাছি অবস্থান করে। নিউক্লিয়াস দুটো মিশ্রিত হবে না, কাছাকাছি অবস্থান করবে, মিক্স হবে না, এন পাশাপাশি, শুধু প্রোটোপ্লাজমের মিলন ঘটবে। সাইটোপ্লাজম, নট প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম। তখন তাকে বলবো আমরা প্লাজমোগ্যামি। কোষ্টাল ডাইক্যারিয়ন, এটাকে ওই কোষ্ঠকে ডাইক্যারিয়নও বলা যেতে পারে। N+N, তাহলে প্লাজমোগ্যামিতে নিউক্লিয়াসের মিলন ঘটছে না, N+N অবস্থায় আসছে কাছাকাছি। ক্যারিওগ্যামি, ক্যারিওগ্যামিতে নিউক্লিয়াসের মিলন, দ্যাট মিন্স টুয়াইস N হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ক্যারিওগ্যামি। আর মায়োসিস, ক্যারিওগ্যামির ফলে সৃষ্ট জাইগোটে মায়োসিস ঘটে। আচ্ছা, যৌন জননটা তিনটা ভাবে ঘটতে পারে, আইসোগামি, অ্যানাইসোগামি আর উগামি। আইসোগামি, অ্যানাইসোগামি, উগামি। যৌন জননটা তিনটি ভাবে ঘটে, আইসোগ্যামি, আইসোগ্যামি। যখন মেল ফিমেল গ্যামেটটাকে চেনা যায় না একই রকম, ইস্ট স্যাকারমাইসিস এরকম ঘটবে ইস্টে। আচ্ছা, অ্যানাইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি। আচ্ছা, এই ক্ষেত্রে মেলটা ছোট, ফিমেলটা বড়। মেলটা ছোট আর ফিমেলটা বড়। হ্যাঁ, ঠিক আছে। অ্যালোমাইসিস, এই ছত্রাকের ঘটে এরকম, ALLOMYCS। আচ্ছা, উগ্যামি, উগ্যামির ক্ষেত্রে হয় যেটা, উগ্যামির ক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে দুইটি গ্যামেটেনজিয়া
অ্যানথ্রেডিয়াম আর উগোনিয়াম, অ্যানথ্রেডিয়াম আর উগোনিয়াম, অ্যানথেরিডিয়াম, অ্যানথেরিডিয়াম আর উগোনিয়াম। কোন গ্যামেট? স্ত্রী গ্যামেট। অ্যানথেরিডিয়াম আর উগোনিয়াম সংস্পর্শ ঘটে এবং নিষেক নালীর মধ্যে শুক্রাণু উগামাসে প্রবেশ করে, নিষেক নালীর মধ্যে প্রবেশ করে তখন জাইগোট সৃষ্টি হয়। এইভাবে তৈরি হয় হচ্ছে উগামাস প্রকৃতি। তার মানে যৌনজনন হচ্ছে দশা হবে, 3টা প্লাজমোগ্যামি হবে, ক্যারিওগ্যামি হবে, মায়োসিস হবে। আর যৌনজননের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ছত্রাকের যৌনজনন 3টি প্রক্রিয়া ঘটে। যৌনজনন প্রক্রিয়া 3টি প্রক্রিয়া ঘটতে পারে। একটা আইসোগামাস প্রকৃতি হতে পারে, অ্যানাইসোগামাস প্রকৃতিতে হতে পারে, আর উগামাস প্রকৃতিতে হবে। উগামাসটা হচ্ছে উন্নত ধরনের এবং এই প্রকৃতির হতে পারে। আচ্ছা, এখন আমরা ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বের দিকে যাব এবং ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব আমরা দেখব। যখনই আমরা অর্থনৈতিক গুরুত্বের কথা বলি তখনই হলো উপকার এবং অপকার দুইটাই আসে। অর্থনৈতিক গুরুত্ব মানে উপকারী দিক আসে এবং অপকারী দিক আসে। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, আচ্ছা, উপকার, উপকার বলবো খাদ্য হিসেবে। আচ্ছা, খাদ্য হিসেবে ছত্রাকের উপকার হিসেবে খাদ্য হিসেবে বলতে গেলে আমরা অনেক কিছুই বলতে পারি। যে মাশরুম, বিভিন্ন রকমের মাশরুম, ছত্রাক, এই যে প্রধান অনেক প্রোটিন সমৃদ্ধ, বিভিন্ন রকমের ভিটামিন, খনিজ পদার্থ সমৃদ্ধ উপাদান, এবং এই মাশরুম আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি এবং বাইরের দেশে বিভিন্ন আইটেম হিসেবে এবং খাদ্য হিসেবে ইউজ করা হয়। এরপর চলে যাই আমরা ঔষধ তৈরি। খাদ্য হিসেবে পরে যায় ঔষধ তৈরি, ঔষধ তৈরিতে। হ্যাঁ, আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নটিটাম থেকে প্রথম পেনিসিলিয়াম আবিষ্কার করেছিলেন। এছাড়া পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকেও পেনিসিলিয়াম পেনিসিআই এলএলআই ইউএম, পেনিসিলিয়াম এলএল ইউএম, পেনিসিলিয়াম এলএলআই ইউএম, তাই তো বলি, PENICILLI ইউএম, পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম, CHRY, ক্রাইসোজেনাম, পেনিসিলিয়াম নটিটাম, পেনিসিলিন তৈরি করা হয়েছে। এছাড়া আরেকটা আছে ক্ল্যাভিসিপস পারপুরিয়া থেকে আর্গট তৈরি করা হয়। ক্ল্যাভিসিপস, CLAVICEPS, ক্ল্যাভিসিপস পারপুরিয়া, পারপুরিয়া। আচ্ছা, আর্গট, আচ্ছা, এই আর্গট যেটা হচ্ছে ওই যদি কোনো রক্তক্ষরণের সময়, বিশেষ করে মায়েদের বাচ্চা হওয়ার সময় রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ রোধ করতে এই আর্গটের উপাদানটা ব্যবহার করা হয়। এই ক্ল্যাভিসিপস পারপুরিয়া থেকে সেই আর্গোস্টেরল বা আর্গট উপাদানটা পাওয়া যায়। এবার আসো জৈব অ্যাসিড তৈরিতে। আচ্ছা, জৈব অ্যাসিড হচ্ছে বিশেষ করে ডায়াস্টাইজ জৈব অ্যাসিড অ্যাসপারজিলাসকে ইউজ করা হচ্ছে। অ্যাসপারজিলাস, তারপরে হচ্ছে ক্রাইসোজেনাম, ওই যে স্যাকারোমাইসিস সেরিভেসি, স্যাকারোমাইসিস স্যাকারোমাইসিস CEREBISIA, সেরিভেসি, অ্যাসপারজিলাস, স্যাকারোমাইসিস সেরিভেসি, এই সমস্ত উৎসেচক। স্যাকারোমাইসিস সেরিভেসি উৎসেচক, আর অ্যাসপারজিলাস হচ্ছে ডায়াস্টাইল এবং জৈব অ্যাসিড তৈরিতে ব্যবহার হচ্ছে অ্যাসপারজিলাস। আচ্ছা, এরপরে যায় পরিবেশ সংরক্ষণ। 4 নম্বর, পরিবেশ সংরক্ষণ। আচ্ছা, পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে হলো যে বিষাক্ত দূষক পদার্থ বিশ্লিষ্ট করে ফেলে এই ছত্রাক, যে পরিবেশকে বিষাক্ত পদার্থ থেকে দূষণমুক্ত করে। বায়ো রিমেডিয়েশন,
বলা হয়ে থাকে। এটা হলো হরমোন তৈরি। হরমোন তৈরিতে জিব্রালিয়া ফুজিকরি, জিব্রালিন নামক হরমোন তৈরিতে ব্যবহার করা হয়। জিব্রালিয়া ফুজিকরি। জিব্রালিয়া FUGI ফুজিকরি, FUJI, হ্যাঁ তাই বলি, FUJI KUROI ফুজিকরি, তাই KUROI ফুজিকরি। জিব্রালিন নামক উদ্ভিদ বৃদ্ধি হরমোন জিব্রালিন। কৃষিতে যেহেতু অনেক সাধারণত অনেক ছত্রাক কৃষিকাজে সহায়তা করে, মাটির উর্বরতা বৃদ্ধি, বিভিন্ন রকমের মানে জৈববস্তু তৈরিতে, কিছু কিছু উদ্ভিদ পচন, কোনো উদ্ভিদের পচন ঘটিয়ে সেখানে হিউমাস সমৃদ্ধ করে, সেইটা কৃষিক্ষেত্রে অনেক কাজে লাগানো যায়। আচ্ছা, এরপর আসি আমরা মৌলিক গবেষণায়। আচ্ছা, হরমোন তৈরি, কৃষি, হরমোন তৈরিতে 6 ছিল কৃষিক্ষেত্রে। আচ্ছা, এরপরে আসি আমরা মৌলিক গবেষণায়। আচ্ছা, মৌলিক গবেষণায় স্যাকারমাইসিস সেরিফেসিকে ইউজ করা হয় শিল্পদ্রব্য তৈরিতে সাধারণত স্যাকারমাইসিস থেকে ভিটামিন বি, সি, গ্লিসারিন, কোকো বীজ থেকে চকলেট এগুলো তৈরি হয়। বেকারি, পাউরুটি এবং কেক তৈরিতে স্যাকারমাইসিস বেশি ব্যবহার করা হয়। পেনিসিলিয়াম ক্যামিম্বার্টি, পেনিসিলিয়াম NICILLIUM, পেনিসিলিয়াম ক্যামিম্বার্টি, CAMM, পেনিসিলিয়াম CAMEN, পেনিসিলিয়াম ক্যামিম্বার্টি, তারপরে পেনিসিলিয়াম রসকিউফেরি, পেনিসিলিয়াম ক্যামিম্বার্টি, পেনিসিলিয়াম রসকিউফেরি। সুরভিত পনির তৈরিতে ব্যবহার করা হয়। মদ তৈরিতে স্যাকারমাইসিস সেরিফেসি, খেজুর, তাল, আঙ্গুর, আখ এই সমস্ত রস থেকে স্যাকারমাইসিস সেরিফেসি বা ইস্টের সাহায্যে গাজন প্রক্রিয়া অ্যালকোহল প্রস্তুত করা যায়। এই মোটামুটি প্রায় অনেকগুলো আমরা উপকারী দিক পেলাম। প্রথমে বলেছি খাদ্য হিসেবে বিশেষ করে মাশরুমকে ইউজ করা হচ্ছে। ওষুধ তৈরিতে পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস এগুলো ব্যবহার করা হচ্ছে। ক্লাভিসেপস পাপড়ি থেকে আয়ারবোর্ড তৈরি, জৈব অ্যাসিড তৈরিতে, উৎসেচক তৈরিতে, পরিবেশ সংরক্ষণের সাহায্যতে, হরমোন তৈরি, জিব্রালিন ফুজিকরি থেকে সরাসরি জিব্রালিন হরমোন তৈরি হয়। কৃষিতে ব্যবহার হচ্ছে, বিভিন্ন জৈববস্তু যেহেতু পচন ঘটায় কাজে কৃষিক্ষেত্রে কিছুটা ব্যবহার করা যাবে। মৌলিক গবেষণায় স্যাকারমাইসিস সেরিফেসিকে ইউজ করা হচ্ছে মৌলিক গবেষণার ক্ষেত্রে। শিল্পদ্রব্য বলতে গেলে ভিটামিন বি, সি, গ্লিসারিন, কোকো বীজ থেকে চকলেট এগুলো তৈরি, বেকারির পাউরুটি তৈরি, ইস্ট ব্যবহার হচ্ছে। তারপরে পেনিসিলিয়াম ক্যামিম্বার্টি, পেনিসিলিয়াম রসকিউফেরি এগুলো থেকে সুরভিত পনির তৈরি হচ্ছে। মদ তৈরিতে স্যাকারমাইসিস ব্যবহার করা হচ্ছে। তাদের শিল্পদ্রব্যতে বেশ ব্যবহার আছে। এবার আমরা যাচ্ছি অপকারিতায়। অপকারিতা বলতে গেলে আচ্ছা, অপকারিতা হলো খাদ্যদ্রব্য পচন ও বিষক্রিয়া। অ্যাসপারজিলাস আর পেনিসিলিয়াম খাদ্যদ্রব্য পচনে সাহায্য করে, বিষক্রিয়ার সহায়তা করে। উদ্ভিদের রোগ সৃষ্টি, প্রথম হলো খাদ্যদ্রব্য পচন। আচ্ছা, বিষক্রিয়ার ক্ষেত্রে বিষক্রিয়া না দিয়ে খাদ্য পচন বিষক্রিয়া একটাতে যায়। এরপর আসি আমরা উদ্ভিদের রোগ সৃষ্টি। আচ্ছা, উদ্ভিদের রোগ সৃষ্টির ক্ষেত্রে 1843 সালে দুর্ভিক্ষ হয়েছিল। ধানের বিলম্বিত ধসা রোগ, আলুর বিলম্বিত ধসা রোগ হচ্ছে 1843, আর ধানের ছত্রাকজনিত বাদামি রোগের জন্য 1942-এ দুর্ভিক্ষ হয়েছিল। 1942-এ এই ছত্রাকজনিত বাদামি রোগ, হেলমেনথোস্পোরিয়াম ওরাইজি,
RIUM, হেলমেন্থোস্পোরিয়াম ওরাইজি। এই ছত্রাকের জন্য ধানের বাদামি ছত্রাক কিন্তু বাদামি রোগ হয়েছিল। আর আলুর বিলম্বিত ধসা রোগের জীবাণু হচ্ছে ফাইটোপথরা ইনফেস্টেন্স, যেটা আয়ারল্যান্ডে প্রায় 10 লক্ষ লোক মারা গেছিল এবং 10-20 লক্ষ লোক দেশ ছাড়া হয়েছিল এই ফাইটোপথরা ইনফেস্টেন্স আয়ারল্যান্ডে। PHYTOPHTHORA ফাইটোপথরা ইনফেস্টেন্স ইনফেস্টেন্স INFESTANS ইনফেস্টেন্স ফাইটোপথরা ইনফেস্টেন্স, এটা আলুর বিলম্বিত ধসা রোগ, এই উদ্ভিদের রোগ সৃষ্টি করে। এবার আসি আমরা প্রাণীর রোগ। আচ্ছা, প্রাণীর রোগের ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাসপারজিলাস, রাইজোপাস, সার্কোস্পোরা, মাইকোস্পোরিয়াম ছত্রাক। এই মাইকোস্পোরিয়াম মাথার টাক জনিত কাজে। এবার কাগজ বিনষ্টকরণ, কাঠের পচন ও ক্ষয়। কাগজ বিনষ্ট, কাঠের পচন ও ক্ষয়। আচ্ছা বলি, কাগজ বিনষ্টকরণ পেনিসিলিয়াম অল্টারনেরিয়া। পেনিসিলিয়াম অল্টারনেরিয়া, এই সমস্ত ছত্রাকগুলো কাগজ বিনষ্টতে সাহায্য করে। কাঠের পচন ও ক্ষয়, কাঠকে পচাতে সব ছত্রাকই কাঠের মোটামুটি জৈব বস্তু বা কাঠ পচনে সাহায্য করে। চামড়া ও কাপড়ের চিতি দাগ, অ্যাসপারজিলাস চামড়া ও কাপড়ে চিতি ফেলাতে, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট স্পট তৈরি চামড়ার কাপড়ে, এটা হলো 6 নাম্বার। 5, 4 সাধারণত অ্যাসপারজিলাস ছত্রাক, এরা চামড়ার কাপড়ে চিতি দাগ সৃষ্টি করে। গৃহপালিত পশু পাখি মাছের রোগ সৃষ্টি। সাধারণত অ্যাসপারজিলাস ফানিজেটাস পাখি জাতীয় প্রাণীদের, এভিস ওদের গর্ভপাত ঘটাতে সাহায্য করে। মাইক্রোস্পোরা ক্যানিস কুকুর ও ঘোড়ার দাঁত রোগ সৃষ্টি করে। অ্যাসপারজিলাস প্যারাসাইটিকা হচ্ছে স্যামন রোগ সৃষ্টি। আচ্ছা, এর তাহলে হচ্ছে এই পয়েন্ট হলো গৃহপালিত পশু পাখির রোগ। গৃহপালিত পশু পাখির রোগ সৃষ্টি। আচ্ছা, মানুষের রোগ সৃষ্টি হচ্ছে ট্রাইকোফাইটন রাবরাম দাঁত রোগ। ট্রাইকোফাইটন TRICHOPHYTON রাবরাম মানুষের দাঁত রোগ সৃষ্টির জন্য দায়ী। আচ্ছা, এছাড়াও ছত্রাকজনিত রোগগুলো আর হচ্ছে মাইকোসিস, অ্যাসপারজিলোসিস, মিউকোরাইজোপাস মস্তিষ্ক ফুসফুসের খাদ্যনালীতে জাইগোমাইসিস রোগ সৃষ্টি করে। মাছের রোগ স্যাপ্রোল্যাগনিয়া কাপ জাতীয় মাছের রোগ সৃষ্টি করে। স্যাপ্রোল্যাগনিয়া মাছের রোগ, কাপ জাতীয় কাপ জাতীয় মাছের রোগ সৃষ্টি করে। এই মোটামুটি তাহলে ছত্রাকের উপকারিতা আর অপকারিতা আমরা পড়লাম। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।